আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। পশু জবাই, লালন পালন, মৎস্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায়ে করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষি পণ্য, মাছ ও মাংস রপ্তানি করার ক্ষেত্র তৈরি হয়েছে। এটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। রাজধানীর আগারগাঁয়ে 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবার সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো দেশের দিকে মুখাপেক্ষী না থেকে নিজেদের শস্য উৎপাদন বাড়াতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদন আধুনিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হলো 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গবেষণার উপর গুরুত্ব দেওয়ার কারণে মৎস্য, কৃষি ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে, আমদানি নির্ভরতা কমেছে। গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে, আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, সর্ষের তেল হচ্ছে, যেটা হার্টের জন্য সব থেকে নিরাপদ। আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি। এটার উপর গবেষণাও চলছে। এরপরে কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন ভালো মানের মাংস ও চামড়া রপ্তানি করা যায়, সেদিকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কাটার সময় কিভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা, যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়। কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়াজাত পণ্য রপ্তানি করি, আমাদের দেশের কাজেও লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া, পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু বুচার হাউস তৈরি করা দরকার। হাঁস, মুরগি, পাখি, পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। গবাদি পশু সহ খামার সম্প্রসারণে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক, সেটাই আমরা চাই। কোরবানির সময় রাস্তাঘাটে নয়, নির্দিষ্ট জায়গায় পশু জবাইয়ের আহ্বান জানান শেখ হাসিনা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সুনামগঞ্জে বাস, সিএনজি, অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এই সময় আহত হন আরও 3 জন। সকালে ছাতক দোয়ারা বাজার সড়কের সুরমা সেতু টোল প্লাজা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ 5 জন সিএনজি অটোরিকশায় দোয়ারা বাজার থেকে ছাতক ফিরছিলেন। অটোরিকশাটি সুরমা সেতু টোল প্লাজায় পৌঁছালে ছাতক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কণ্ঠশিল্পী পাগল হাসান ও সাত্তার নামে 2 জন মারা যান। জীবন খাতা, আসমানে যাইও না রে বন্ধু, রেলগাড়ির ইঞ্জিন সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে পাগল হাসানের। এদিকে ঝালকাঠিতে ট্রাক চাপায় একই পরিবারের 6 জন নিহতের ঘটনায় পরিবারের শোকের মাতম চলছে। তাদের মরদেহ শনাক্ত করে স্বজনদের বুক ফাটা কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। ওই 6 জন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গুর গ্রামের বাড়ি থেকে প্রাইভেট কারে করে বরিশাল যাচ্ছিলেন। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে টোল দিচ্ছিল প্রাইভেট কার চালক। এই সময় একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় এটি। এই সময় গাড়িতে থাকা একই পরিবারের 6 জন নিহত হন। ট্রাক চালক মোহাম্মদ আল আমিন ও সহকারী নাজমুলকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। যাইতে চেয়েছিল, তখন রওনা দিয়েছিল, পিছন থেকে ওরে ওই ট্রাকে আইসে আর কি লইয়ে নাইমে গেছে। ও খুব ভালো গাড়ি চালাইতো,
সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। 2 ছেলে, ছেলের বউ, বাচ্চা এবং ওর মা, এই 7 জন অটোতে জালকাঠি লঞ্চে উঠবে আর কি। কাটালিয়া থেকে অটোতে আসতেছিল, ওই অটো পুরোটাই ওই ট্রাক একেবারে পিছনে দিয়ে গেছে। অপরিবর্তিত থাকবে আগামী 2 দিনের তাপমাত্রা, তবে 20 তারিখের পর থেকে ঢাকা সহ সারা দেশে আরও বাড়বে দাবদাহ। সিলেট ও চট্টগ্রাম সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য স্বস্তি এলেও তাপমাত্রায় কোনো প্রভাব পড়বে না। এদিকে চুয়াডাঙ্গা ও বাগেরহাটের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় চলছে মৃদু তাপপ্রবাহ 36.3 ডিগ্রি সেলসিয়াসে ভোগান্তিতে নগরবাসী। এদিকে ঢাকামুখী মানুষজনের যাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে গরমে, শিশু ও নারীরা অসুস্থ হয়ে পড়েছে। গরম গরম ভাবে মন চাই খালি বমি করতে, এই গরমটা যাবে কবে? প্রচন্ড গরম। এই এপ্রিল মাস ধরে কম বেশি তাপ প্রবাহটা থাকবে, তবে যখন বৃষ্টিপাত হবে এটা সহনীয় অবস্থায় আসবে। আগামী 24 ঘন্টা দেশে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঢাকা বিভাগ সহ। দর্শক, তীব্র দাবদাহের বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে মেহেরপুরের জনজীবনে কি প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। বিশেষ করে যারা কর্মজীবী এবং শ্রমজীবী মানুষ, তাদের উপরে এর প্রভাবটা বেশি, যেহেতু এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, ঈদের ছুটি শেষ হয়নি, কাজেই শ্রমজীবী এবং কর্মজীবী মানুষের উপরে বেশি প্রভাব পড়েছে। একটু আগে একজন মোটরসাইকেল চালক বর্ণনা দিচ্ছিলেন যে ইট ভাটার উপর দিয়ে আগুনের যে তাপ দাহ যে আসলে যে উপরের দিকে উতলে ওঠে, ঠিক সড়কের উপরে তাপদাহের অবস্থা ঠিক তেমনই। তিনি জানাচ্ছিলেন যে মোটরসাইকেলে তিনি 10 কিলোমিটার মতো রান করে এসেছেন, কিন্তু তার মনে হয়েছে যে তার মোটরসাইকেল এখানেই থেমে যাবে, শরীর চলছে না এবং শারীরিক নানান সমস্যার সৃষ্টি হয়েছে। এটা ছিল একজন মোটরসাইকেল চালকের বর্ণনা। আমরা দেখেছি যে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষ কিছুটা চলাচল করলেও যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই চলাচল একেবারে কমে যাচ্ছে। বিশেষ করে ব্যস্ত সড়কগুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তারপরে ভ্যান, রিক্সা সহ ছোট ছোট যে ক্ষুদ্র যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলোর যাত্রীর সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। তারা বলছেন যে প্রচন্ড তাপদাহ এবং সেই সাথে রোদের প্রচন্ড রোদ, যার কারণে সবার কাছে সেটা আসলে একটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। আমরা দেখেছি যে পথচারীরা তারা কাজের ফাঁকে ফাঁকে টিউবওয়েল খুঁজছেন, টিউবওয়েল দিয়ে কেউ হাতে মুখে পানি নিচ্ছেন, কেউ সেই পানি পান করে একটু তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন। গেল 1 সপ্তাহ ধরেই আসলে এই তীব্র তাপদাহে আমরা সব মিলিয়ে বলা যেতে পারে যে প্রাণীকুল ওষ্ঠাগত, শুধু মানুষ নয়, প্রাণীকুল এর বিরূপ প্রভাব পড়েছে। তো এই ছিল মেহেরপুর থেকে তাপদাহের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দখলের দূষণে জর্জরিত রাজধানীর খালগুলো হচ্ছে মশার সবচেয়ে নিরাপদ আবাসস্থল, ফলে বংশবিস্তার ও অনিয়ন্ত্রিত আর অবারিত। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে প্রস্তুত রয়েছে হাসপাতালগুলো। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে মশক নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুহার কমাতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। রফিকুল ইসলামের ধারাবাহিকের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ঢাকা মহানগরে যত খাল রয়েছে তার বেশিরভাগই এখন ময়লার ভাগাড়। বৃষ্টির পানি নির্গমনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মশা। রাজধানীর মশার অন্যতম উৎপত্তিস্থল এসব খালগুলোতে মাঝে মধ্যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও তা লোক দেখানো ছাড়া আর কিছুই নয় বলছেন নগরবাসী। একদিন আইলে সামান্য 8টা জায়গায় আর কি। বছরে একবার মনে হয় দেখছিলাম, গত বছর একবার, এরপর তো গত বছর, তারপরে তার 1-1.5 বছর দেখিনি। দখল আর দূষণে জর্জরিত রাজধানীর খালগুলো, ময়লা আবর্জনায় পরিপূর্ণ এসব খাল থেকেই প্রতি বছর কোটি কোটি মশার জন্ম হচ্ছে। মাঝে মাঝেই খালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হলেও মশার বংশবিস্তার থামছে না। জনগণের অসচেতনতা আর সিটি কর্পোরেশনের উদাসীনতার বলি হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবাই। কতক্ষণ কইরা জায়গা আবার ময়লা জায়গায় থেকে যায়। মশার কারণে তো এই যে বাচ্চাদের ডেঙ্গু হয়ে যায়,
মশা, প্রচন্ড মশা এখানে। 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত যেখানে ডেঙ্গুতে মারা যায় 868 জন, সেখানে 2023 সালে এক বছরে মারা যায় 1705 জন। দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয় হাসপাতালে। রোগীর উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম অবস্থা হয় হাসপাতালগুলোর। গেল বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যন্ত্রপাতির সক্ষমতা বাড়িয়ে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত। তারপরে একটু অ্যাড অন আছে, যেটা বাড়তি আছে, সেটা হলো আমার আফরেসিস একটি মেশিন রেডি আছে, আর একটা জায়ান্ট আফরেসিস মেশিন তৈরি আছে, যার মাধ্যমে আমি রক্তের প্রতিটা কম্পোনেন্টকে আলাদা করে ফেলতে পারবো। ব্লাডের যে সিবিসি, যেটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়, সেই চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের আওতায় আমরা একটি মেশিন পেয়েছি, যে মেশিনটা এখন অলরেডি চালু। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু রাজধানী নয়, সারা দেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার বাইরে থেকে যেন এখানে না আসতে হয় সেরকম। এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা করার জন্য আমাদের চিকিৎসকরা একদম অভিজ্ঞ, তারা সব জানে। বাইরের চিকিৎসা হাসপাতালগুলোকে ওইভাবেই নির্দেশ দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, 3 স্তরের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসার বিকেন্দ্রীকরণ করতে হবে। বড় বড় হাসপাতালে মশক নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই। পুরো হাসপাতালকে একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাসপাতালে কেন এই এডিস মশার জরিপের দল যাচ্ছেন না, পুরো হাসপাতালটাকে আপনার নেট দিয়ে ঘেরা করা দরকার। এভাবে যদি একদিকে মশক নিয়ন্ত্রণের কাজ এবং চিকিৎসার বিকেন্দ্রীকরণটা ঘটে, তাহলে আমাদের চট করে হয়তো রোগী কমবে না, কিন্তু মৃত্যুর হার এখন যা আছে পৃথিবীর ভিতরে সর্বোচ্চ, এই মৃত্যু হারটা কিন্তু অনেক কমে যাবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারির আবেদন করা হয়েছে। এম সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। এদিকে তদন্ত প্রতিবেদনে PBI বলছে, 2021 সালের 8 জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির উদ্দিন মাহমুদকে ফাঁদে ফেলে সুসম্পর্ক সৃষ্টি করে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে 3 লিটারের ব্লু লেবেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। জোরে সোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেয়ার কাজ। যাত্রাবাড়ি ও গাবতলীতে ইতোমধ্যে আড়তদারদের দোকান বরাদ্দ দেওয়ার কাজ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে না গেলে নতুন জায়গার বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দিয়েছে মেয়র। গাবতলীতে যেতে না চাইলেও যাত্রাবাড়িতে আপত্তি নেই ব্যবসায়ীদের, সেক্ষেত্রে রয়েছে সুনির্দিষ্ট প্রস্তাব। সব ঠিক থাকলে চলতি মাসেই কাঁচা বাজার খালির কাজ শুরু হচ্ছে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান, ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। শত বছরের পুরনো কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার ঘোষণা এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘোষণা আসলেও শেষ মুহূর্তে আলোর মুখ দেখেনি সরিয়ে নেওয়ার কাজটি। তবে এবার 28 মার্চ কারওয়ান বাজারে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় সরানোর মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। কারওয়ান বাজারের 176টি পাইকারি দোকান গাবতলীতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেখানে মূলত উত্তরবঙ্গ থেকে আসা পণ্যের জন্য পাইকারি আড়তের কথা বলছে ডিএনসিসি। তবে ব্যবসায়ীরা যেতে চান যাত্রাবাড়িতে। বরাদ্দের বিপরীতে কারওয়ান বাজার দিবে, ক্ষতিপূরণ বাবদ আমাদেরকে যাত্রাবাড়িতে স্থানান্তর করবে এবং যাত্রাবাড়িতে উপযোগী পরিবেশ কিংবা আপনার বিল্ডিংয়ের অবয়ব কি হবে, একটা আড়তের অবয়ব, ওইখানের রাস্তা যে লাগবে চতুর্পাশে, এই বিষয়গুলি লিখিত প্রস্তাবনা দিয়েছি। কিন্তু আমরা পুনর্বাসনের জন্য যাত্রাবাড়ি এবং গাবতলী দুটেই দেখছি। যাত্রাবাড়ি যে যাবে ওই দোকানগুলি এখনো কমপ্লিট করা হয় নাই। আমরা সঠিকভাবে পুনর্বাসন করেই তাদেরকে স্থানান্তর করা হবে। যাত্রাবাড়িতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্মিত মার্কেটটি দীর্ঘদিন পড়ে আছে অবহেলায়। সেখানে দক্ষিণাঞ্চল থেকে আসা পণ্যের জন্য আড়তের আন্ডারগ্রাউন্ডে যাদের বরাদ্দ মিলবে তাদের জন্য 90 স্কয়ার ফিট বেশি থাকবে বলে জানিয়েছে ঢাকা উত্তরের মেয়র। একটা নির্দিষ্ট সময় থাকবে, ওর মধ্যে না গেলে ওই বরাদ্দ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তখন কারওয়ান বাজারও হারাতে হবে, সাথে সাথে যেখানে দোকান বরাদ্দ দিব সেটাও কিন্তু হারানো যাবে। সুতরাং আমরা চাই না যে কেউ সবকিছু হারায় ফেলুক। আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি। অবশ্যই কারওয়ান বাজার সরবে এবং একটা ওইখানে লোকজন একটা আলোর মুখ দেখবে। কাঁচা বাজারের পর পর্যায়ক্রমে মার্কেটের অন্যান্য দোকানও সরিয়ে নেওয়া হবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জাহিদ রহমান, RTV, ঢাকা।
চাঁদাবাজি, মাদক কারবার এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় পরিবহন শ্রমিক রিহান ইসলাম পাভেলকে। গেল 14 এপ্রিল রাত 8টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তারের পর সকালে ডিবি অফিসে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। টাঙ্গাইল, বরগুনা ও বরিশালে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল সহ আসামিদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাজধানীর উত্তরা, পল্লবী এবং মিরপুর এলাকাকে অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। যদিও কেউ কেউ বলেছেন এটা কিশোর গ্যাং বা কিশোর অপরাধ, আসলে কোনোটাই কোনো কিশোর অপরাধ না, কিশোর গ্যাং না। এটা একটা মানে নতুন একটা ফেনোমিনা। কোথাও কোনো হত্যাকাণ্ড ঘটলেই এটাকে বলে কিশোর অপরাধ। এটা আসলে একটা পূর্ব শত্রুতা, জের ধরে আসলে চাঁদাবাজি, মাদক ব্যবসাকে ঘিরেই ঘটনাটি ঘটেছে। পূর্ব বিরোধের জেরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে কিশোর গ্যাং 2 গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় মাজহারুল ইসলাম প্রকাশ শাওন নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সেবারহাট বাজারে এই সংঘর্ষ হয়। নিহত শাওন উপজেলার উত্তর রাজারামপুর গ্রামের কচি মিয়ার ছেলে। এই ঘটনায় আরও 10 জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদ শেষে ফিরতি যাত্রায় বাড়তি বাস ভাড়া গুনতে হচ্ছে রংপুর থেকে রাজধানীমুখী যাত্রীদের। তাদের অভিযোগ, কাউন্টারের বেশিরভাগ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। দ্বিগুণ দামে টিকিট মিলছে কালোবাজারে। এতে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে বিপাকে সাধারণ মানুষ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট। রংপুর নগরীর কামারপাড়া টার্মিনালে সারি সারি বাস রাখা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকা সহ নানা গন্তব্যে ছুটছে সেগুলো। কিন্তু ঈদ পরবর্তী সময়ে টিকিটের জন্য হাহাকার যাত্রীদের। তাদের অভিযোগ, কাউন্টারে টিকিট সংকট, পাওয়া গেলেও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এছাড়া প্রায় দ্বিগুণ টাকায় টিকিট মিলছে কালোবাজারে। ভলভোতে টিকিট কাটলাম, আগে এই টিকিটটার দাম ছিল 1400 টাকা, কিন্তু আমাদের এই যে ঈদের বাজারের কারণে এসে দেখতেছি আসলে টিকিটটা নাগালের বাইরে আমাদের সাধারণ জনগণের। আমরা দেখতেছি আমাদের এখন টিকিটটা 2400 টাকা নিল। বর্তমানে কোনো টিকিট অ্যাভেলেবেল নাই, মানে ঢাকা যাওয়ার, আমরা ঢাকা যেতে চাচ্ছি কিন্তু যেতে পাচ্ছি না। আগে আমি আসার সময় তো 1000 দিয়ে আসছি, আর এখন একটু বেশি চাই। টার্মিনাল সংশ্লিষ্টরা বলছে, সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হচ্ছে। তবে রংপুরমুখী বাসগুলোতে যাত্রী না থাকার ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আসতেছে, এখান থেকে ফুল যাচ্ছে, এখন মালিকের গড়ে পড়ে 1200 টাকা, মালিকের লস। এমনি বাজারে আমরা 1500 টাকা টিকিট বিক্রি করি, তাতে মালিকের 300 টাকা লস হচ্ছে। যাত্রীদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের এখন যেহেতু রংপুর থেকে আমার ঢাকায় যাওয়ার চাপটা বেশি, ঢাকা থেকে আমার গাড়িগুলা পরিপূর্ণ না এসে সম্পূর্ণ খালি আসতেছে। বাস কাউন্টারগুলোতে সরকারি নজরদারি বাড়িয়ে কালোবাজারি সহ সব অনিয়ম বন্ধের দাবি যাত্রীদের। সৈয়দ মাহমুদ, RTV। হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এসব ফসল ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে চিন্তিত তারা। এইসব ধান দ্রুত ঘরে তুলতে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। মুঠো মুঠো সোনালী ধানের গোছা ধারালো কাঁচির সাহায্যে কেটে কেটে জড়ো করছেন সুনামগঞ্জের বিভিন্ন হাওরের কৃষকরা। শ্রমিকের পাশাপাশি হারভেস্টার মেশিন দিয়েও কাটা হচ্ছে এসব বড় ফসল। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের ছোট বড় শতাধিক হাওরে 2,23,407 হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের এমন বাম্পার ফলনে কৃষকরা খুশি থাকলেও হাওরের 90% জমির ফসল এখনো কাঁচা ও আধা পাকা অবস্থায় আছে। তাই পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে চিন্তিত তারা। গত বছর খুবই আমরা একটা কষ্টতা ছিলাম, বন্যায় আমরা হাওরে ধান নিচে খাঁচা পাকনা নিচে,
তারপরে কিছুটা খাসি। এই বছর আল্লাহ রহমতে ভালোই আছে। এবার ফসল খুব ভালো হয়েছে। ফসলটা যদি তুলতাম পারি বাচ্চা চালু এত সুখে শুনতে চারটা ভাত খাওয়াইতাম পারবো। শিলাবৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যা এই সব কিছুর আতঙ্কের কারণে মানুষে অর্ধ খাসা ধান খাটা অলরেডি শুরু করে দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে আবাদকৃত জমি থেকে 13.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যদি আবহাওয়া আমাদের অনুকূলে থাকে, আমাদের 5 মের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এবং আমরা যে লক্ষ্যমাত্রা 13,70,200 মেট্রিক টন ধান আমরা আশা করছি এর চেয়ে আমরা বেশি ফলন পাবো। হাওরের পাকা ধান দ্রুত সময়ে ঘরে তুলতে সরকারিভাবে 70% ভর্তুকি মূল্যে 850টি ধান কাটার হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি বিভাগ। নুসরাত জাহান সিনথি, RTV। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদে কাল ভোট অনুষ্ঠিত হবে। তবে এই ভোটাভুটিতে বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ কাল বেলা 3টার দিকে খসড়ার প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভোটাভুটি হবে। এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। অন্যদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। মূলত ইরানকে চাপে ফেলার জন্য বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুতি নিচ্ছে ইইউ। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।